আজকের ক্লাসে আমরা একসাথে তিনটা প্রজেক্ট শিখব। তিনটা প্রজেক্ট একটার সাথে আরেকটা রিলেটেড। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে কোনো কোম্পানিতে যে সকল স্টাফ গুলো আছে, কর্মীরা আছে, ওই সকল কর্মীদের বা স্টাফদের স্যালারি শিট তৈরি করা হয়। যেমন আপনার প্রতিষ্ঠানে 50 জন স্টাফ আছে, আপনি আপনার প্রতিষ্ঠানে স্টাফদের এই মাসে বেতন কত টাকা দিবেন তার একটা শীট তৈরি করতে হবে। আপনি যদি কম্পিউটার অপারেটর হন তাহলে আপনাকে এই শীটটা তৈরি করতে হবে। যে সিস্টেম আপনাকে তৈরি করতে হবে তার মধ্যে প্রথম একটা সিস্টেম হলো স্যালারি শিট 1, স্যালারি শিট 1, স্যালারি শিট 2, স্যালারি শিট 3। মূলত স্টেপ করেছিলাম তিনটা, এই জন্য যাতে একটা থেকে আরেকটা তফাৎটা আপনি বুঝতে পারেন। কোনো প্রতিষ্ঠান আছে তার স্টাফদেরকে শুধু দেয়, কোনো ধরনের কর্তন করে না। যেমন তার একটা মূল বেতন দেওয়া হয়, তাকে আনুষঙ্গিক আরো কিছু ভাতা দেওয়া হয়, যেমন বাসা ভাড়া, যাতায়াত, মেডিকেল। এই যে আনুষঙ্গিক তাকে বিলগুলো দেওয়া হচ্ছে, অতিরিক্ত ভাতাগুলো দেওয়া হচ্ছে, অতিরিক্ত ভাতা কোন খাতে কত টাকা দেওয়া হচ্ছে এবং তার মূল বেতন কত, টোটাল গিয়েছে কত টাকা পাবে, এই হিসাবটা স্যালারি শিট 1 সিস্টেমে করতে হয়। বুঝতে পারছেন সবাই? স্যালারি শিট 1 এর কাজ হলো যে সকল প্রতিষ্ঠানগুলো আপনাকে দেবে কোনো কিছুই নেবে না, ওই সকল প্রতিষ্ঠানগুলোর জন্যই স্যালারি শিট 1। যেমন আপনার প্রতিষ্ঠানে একজন স্টাফ আছে, তার বেতন ৮৫০০ টাকা মূল বেতন, যেটাকে বলা হয় বেসিক স্যালারি। বেসিক স্যালারির উপরে আনুষঙ্গিক আরো কিছু ভাতা দেওয়া হয়, যেমন বাসা ভাড়া বাবদ দেওয়া হচ্ছে 12%, যাতায়াত বাবদ দেওয়া হচ্ছে 8%, তার শারীরিক চিকিৎসার জন্য দেওয়া হচ্ছে 5%। টোটাল গিয়ে এই চারটা অঙ্কে কত দাঁড়ায় তার হিসাবটা আসবে টোটাল করে। ক্লিয়ার? ক্লিয়ার? এখন দেখেন আপনি হিসাবটা কিভাবে তৈরি করবেন বা বের করবেন। এখানে লাল মার্ক দেওয়া আছে যেগুলো, সেগুলো হলো স্থায়ী। অর্থাৎ যেহেতু আপনার কোম্পানি শুধু দিবে নেবে না, সেই হিসেবে আপনার কোম্পানির স্টাফ যারা আছে তারা কিন্তু ফিক্সড, প্রতি মাসে মাসে কিন্তু পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে তাদের নাম, তাদের মূল বেসিক যে বেতনটা আছে সেই বেসিক বেতন এবং শিরোনামগুলো, নিচে টোটাল ঘরগুলো আমরা এভাবে একবারে লিখে ফেলবো। ফলে আমাদের প্রতি মাসে মাসে এগুলো আর লেখা লাগবে না। আমাদের প্রতি মাসে মাসে যেটা বের করা প্রয়োজন হবে সেটা হলো পার্সেন্টেজের মাধ্যমে তার টোটাল বেতন কত টাকা। কেননা পার্সেন্টেজের মাধ্যমে তার বেতন চেঞ্জ হতে পারে, কখনো হইতে পারে 10%, কখনো হইতে পারে 12%। স্বাভাবিকভাবে ফিক্সড থাকে 12%, 8%, 5%। এভাবে এক এক প্রতিষ্ঠানে এক এক পার্সেন্টেজের মাধ্যমে তার ভাতাগুলো দেওয়া হয়। তবে সেখানে মনে রাখতে হবে আপনাদের, যে ভাতাগুলো দেওয়া হচ্ছে সবগুলো ভাতা কিন্তু মূল বেতনের সাথে গুণন করা হয়। বেসিক বেতনের সাথে কি করা হয়? গুণন করে পার্সেন্টেজের মাধ্যমে ফলাফলটা বের করে। এক্সাম্পল, আপনার স্টাফ স্যালারি পাচ্ছে 100 টাকা, সে 10%, 100 টাকা 10% বাসা ভাড়া বাবদ পাবে। তাহলে আপনাকে কি করতে হবে? 100 টাকে ভাগ দিয়ে গুণন করে 10% কত টাকা হয় সেটা বের করতে হবে। এভাবে যাতায়াত বাবদ দেওয়া হচ্ছে তাকে 8%, আপনি তাকে 8% দিবেন। তাহলে আপনার ওই মূল 100 টাকার 8% কত টাকা হয় সেটা আপনাকে এখানে আনতে হবে। মেডিকেল 5% কত টাকা হয় সেটাও আনতে হবে। অর্থাৎ ওই 100 টাকাকে ভাগ করে গুণন করে, অর্থাৎ পার্সেন্টেজের মাধ্যমে ফলাফলটা আমাদেরকে আনতে হবে। এখন দেখেন আমি এগুলো কেটে ফেললাম।
সবকিছু আমরা কেটে ফেললাম। কি জন্য কেটে ফেললাম? যেমন এই মাসে আমাদের এই স্যালারি শিট তৈরি করা শুরু, তাহলে আপনি স্টাফদের নামগুলো লিখবেন, কার মূল বেতন কত টাকা সেটা লিখবেন। এরপরে কি আপনি আপনার তথ্যগুলো বের করবেন। বের করার জন্য খুব সহজ হিসাব, একটু খেয়াল করেন। যেমন হাউস রেন্ট, এইচ রেন্ট 12%, কত পার্সেন্ট দিবে সেটা কোম্পানি আপনাকে বলে দিবে যে আমার প্রতিষ্ঠানে আমি আমার স্টাফদেরকে বাসা ভাড়া বাবদ এত পার্সেন্ট দিব, যাতায়াত বাবদ এত পার্সেন্ট দিব, মেডিকেল বাবদ এত পার্সেন্ট দিব, অথবা আরো কিছু যদি সে দিয়ে থাকে তাহলে সে কোন কোন খাত সেটা আপনি লিখে ফেলবেন, কত পার্সেন্ট দেয় সেটা আপনি লিখে ফেলবেন। এরপরে গিয়ে আপনি গুণন করবেন বেসিক থেকে। বেসিক কোন ঘরে আছে? আপনার বেসিক কোন ঘরে আছে? B3 তে। তাহলে আপনাকে টাইপ করতে হবে ইকুয়াল সি B3 ইনটু B3 কি ইনটু B3 ইনটু 12 ইন্টার। তাহলে আমার কত টাকা আসলো বলেন? কথা বুঝেন নাই? কত টাকা আসছে বলেন? 1,20,000। 1,20,000 নাকি আরো কম? 1,02,000। 1,02,000। এখন দেখেন আমি বলেছিলাম 12%, কিন্তু আমার এখানে গুণন হয়েছে কত পার্সেন্ট? হয়ে গেছে 12। গুড। এখানে ফর্মুলা বারে খেয়াল করেন দেখি কি লেখা আছে। ইকুয়াল সি B3 ইনটু 12। আচ্ছা, তাহলে আমি 12% গুণন করব, তাই আমার এখানে 12 দেওয়ার কারণে আমার কি আসছে? 12-র সাথে গুণন করা হয়েছে। 12-র সাথে কি করা হয়েছে? তাদের এখানে আওয়াজ হচ্ছে, দয়া করে বন্ধ করবেন। সাইলেন্ট প্লিজ। সবাই নিজ দায়িত্বে মিউট করে রাখেন। খেয়াল করেন। এখন দেখেন আমি এখানে 12 দেওয়ার কারণে আমার 8,500 ইন্টু 12 গুণন করা হয়েছে 12 বারে, কিন্তু আমার তো 12 বার হবে না, 12% হবে। তাহলে আমাকে পার্সেন্টেজ উল্লেখ না করার কারণে সে 12-র সাথে গুণন করা হয়েছে। এর জন্য আমাকে কি করতে হবে? শিফট বাটন ধরে উপরে 5%-এর চিহ্নটা আছে, পার্সেন্টেজ উল্লেখ করতে হবে। পার্সেন্টেজ যদি উল্লেখ করি তবে সে পার্সেন্টেজের ফলাফল আনবে, অর্থাৎ 1,020 টাকা। 8,500 টাকার 12%-এ 1,020 টাকা হয়। কিছু সময় আগে আসছে 1,02,000 টাকা। এর কারণটা হলো পার্সেন্টেজের চিহ্নটা উল্লেখ না করার কারণে সে 12 দ্বারা গুণন করেছে, 12 বার 8,500 টাকা গুণ করেছে। এই জন্য তার ফলাফল দাঁড়িয়েছিল 1,02,000 টাকা। বর্তমানে আমরা একটা সিম্বল ব্যবহার করার কারণে পার্সেন্টেজের আমাদের সেটা মাত্র 1,020 টাকা আসছে। এখনই আমাদের রিয়েল হিসাবটা আসছে, যেটা কারেক্ট। 1,020 টাকায় আমাদের কারেক্ট পার্সেন্ট। এবার আসেন বাসা ভাড়া বাবদ 8%। এটা যদি আপনি পেরে থাকেন তাহলে এটাও পারবেন। যেমন আপনি এখানে টাইপ করেন ইকুয়াল সি B3 ইন্টু 8%, কেননা পার্সেন্টেজ সব একই, আমি গুণন করবো ওই ঘরের সাথে, বাস উল্লেখ করে দিলাম 680 টাকা। এবার আসেন মেডিকেল, টাইপ করলাম ইকুয়াল সি B3 ইন্টু 5% ইন্টারেস্ট। তাহলে আমার 3টার ফলাফল চলে আসলো। এখানে টোটাল ঘরের মধ্যে আমি আমার অটো সামারি ডেটা আনবো, অর্থাৎ যোগ করব। যোগ করা অনেকগুলো সিস্টেম আছে। একটা সিস্টেম হলো প্লাস প্লাস প্লাস। যেমন আমি ইকুয়াল সি টাইপ করার পরে আমি প্রথম বেসিকের টাকাটা কন্ট্রোল বাটন ধরে প্রেস করব, এরপর আবার প্লাস দেব, আবার কন্ট্রোল প্লাস, তারপরে ঘর, আবার প্লাস দেব, আবার কন্ট্রোল ধরে তারপরে ঘর,
আবার প্লাস দেব, আবার কন্ট্রোল বাটন ধরে তারপরে ঘর ক্লিক করে এন্টার বাটন প্রেস করব। এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো আমি এখানে লাইট টাইপ করে দেবো সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট কন্ট্রোল ধরে প্রথম ঘর ক্লোন, কন্ট্রোল ধরে সেকেন্ড ঘর, কন্ট্রোল ধরে লাস্ট ঘর, এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। এটা হলো সেকেন্ড সিস্টেম। থার্ড নাম্বার সিস্টেম হলো অটো সাম। আমরা অটো সামে ডাবল ক্লিক করব, ফলে আমাদের টোটাল হিসাবটা চলে আসবে। বুঝতে পেরেছেন? জি স্যার। সকলে বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তবে যখনই আমরা এই ফলাফলটা বের করে ফেলবো তখন আমাদের চারটা ঘরকে আমরা একত্রে সিলেক্ট করে নিব। এর জন্য করব আমরা নিচে ড্র্যাগ করব, চারটা ঘর একসাথে ড্র্যাগ করার জন্য আমরা চারটা ঘরকে সিলেক্ট করব। এরপর আমরা ফিল পয়েন্টার ধরে সোজা নিচের দিকে আমরা ফিল করব, ফলে আমাদের প্রত্যেকের ঘরের ফলাফলগুলো চলে আসবে। এভাবে আমরা আমাদের স্যালারি শিটটা তৈরি করব। স্যালারি শিট তৈরি করার পর উপরে লিখব কোন মাসের স্যালারি শিট, কোন প্রতিষ্ঠানের ডিটেলস তথ্যগুলো আমরা উপরে লিখে ফেলবো। এবার আসেন নিচে টোটাল টানতে চাই। টোটালটা কিন্তু চলে আসছে অলরেডি। এখানে 93,125 টাকা আসছে। সে কিভাবে হিসাব করলো খেয়াল করেন। এখানে যে হিসাবটা আসছে এই হিসাবটা সে বাম পাশে হিসাবগুলো এনেছে। আমাদের হিসাবটা মূলত আসবে উপর থেকে, তাই আমরা সিলেক্ট করব। নিচের ঘরগুলোকে সিলেক্ট করার পর অটোফিল একবার ক্লিক করলে আমাদের ফলাফলগুলো চলে আসবে। খেয়াল করেন আমাদের এইটা টোটাল আসছে এখানে, এটা যেমন F3 থেকে F12 93,125 টাকা। মেডিকেল বাবদ এই মাসে কোম্পানি দিবে 3,725 টাকা। বাসা ভাড়া বাবদ এই মাসে দিবে 5,59,060 টাকা, 5,960 টাকা। আর বাসা ভাড়া বাবদ দিচ্ছে 8,940 টাকা। মূল স্যালারি দিবে 74,500 টাকা। এই হলো কোম্পানির টোটাল। সর্বমোট টোটাল হলো 9,93,125 টাকা এই মাসের স্যালারি তাকে দিতে হবে। এটা হলো স্যালারি শিট 1। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো। কঠিন কিছু না, শুধু শিখার বিষয় হলো একটাই, পার্সেন্টেজ কিভাবে উল্লেখ করে। 1644 আপনার আইডি সবসময় বন্ধ রাখবেন, ওখান থেকে আওয়াজটা আসে ডাবল। হ্যাঁ, খেয়াল করেন, বাকিটা খেয়াল করেন। এভাবে আমরা স্যালারি শিট 1 তৈরি করব। যদি স্যালারি শিট 1 তৈরি করতে পারি তাহলে স্যালারি শিট 2টাও আমরা পারবো। স্যালারি শিট 2 এর মধ্যে অতিরিক্ত শুধুমাত্র 2টা ঘর বাড়ে। কয়টা ঘর? 2টা ঘর। সেটা কিভাবে করব সেটা আসছে, দেখেন স্যালারি শিট 2 তে আসেন। এলো স্যালারি শিট 2। দেখেন এখানে কিন্তু কালার করা আছে কিছু তথ্য, কিছু ডাটাগুলো কি করা আছে, কালার করা আছে। তো কালার করা এই জন্য আছে, কালার করা লেখাগুলো আপনারা শিখে ফেলেছেন কিছু সময় আগে। যেমন বাসা ভাড়া, তারপরে যাতায়াত ফি, মেডিকেল, টোটাল গেলে তার একটা সামারি আপনারা তৈরি করেছেন। তাহলে ব্ল্যাক কালারের গুলোই আপনাকে এখন বুঝতে হবে, কেননা অনেক প্রতিষ্ঠান আছে আপনাকে দিবে প্লাস আপনার চাকরি মেয়াদান্তে আপনাকে এককালীন কিছু টাকা পেমেন্ট করবে। সেই টাকাটা মূলত আপনার প্রতি মাসের স্যালারি থেকে নির্দিষ্ট একটা অঙ্ক কেটে রেখে দিবে, যেটাকে বলা হয় প্রফিট ফান্ড। এই প্রভিডেন্ট ফান্ডের কাজ হলো আপনার স্যালারি থেকে প্রতি মাসে অল্প অল্প করে কিছু টাকা কেটে রেখে দিবে, প্লাস কোম্পানি ওই পরিমাণ টাকা আপনার টাকার সাথে অ্যাড করে হয়তো লাভজনক কোনো জায়গায় বিজনেস খাটাবে এবং আপনার চাকরি মেয়াদান্তে আপনাকে সেই লাভের অংশ সহ আপনাকে পেমেন্ট করবে। তাহলে বুঝে আসলো স্যালারি শিট 1 হলো শুধুমাত্র যে সকল কোম্পানিগুলো দিবে, আর স্যালারি শিট 2 হলো যে সকল কোম্পানি দিবে প্লাস প্রভিডেন্ট ফান্ডের জন্য কেটে রাখবে। প্রভিডেন্ট ফান্ডের সিস্টেমটা কি? প্রভিডেন্ট ফান্ডের সিস্টেমটা হলো বেসিকের একটা পার্সেন্টেজ কাটে, 3%, 5%, 7%, 8%, এক এক প্রতিষ্ঠানে এক এক সিস্টেম। তাহলে পার্সেন্টেজের মাধ্যমে আপনি প্রভিডেন্ট ফান্ডের
টাকাটাও বের করবেন। খুব বিষয়টা হলো খুব সহজ, যেহেতু আমরা এই বিষয়টা শিখে ফেলেছি তাই আমরা এখানে না গিয়ে আমরা এখানে চলে আসলাম। আচ্ছা আমরা টোটালি যাই, আমরা একদম টোটালি কেটে ফেললাম, শুধু স্টাফের নাম লিখলাম, স্টাফের মূল বেতন লিখলাম, লেখার পরে আমরা এখানে টাইপ করলাম তার বাসা ভাড়া বাবদ সে কত পার্সেন্ট দিবে। আমরা টাইপ করলাম ইকুয়াল সি B3 ইন্টু 13%। এক্সাম্পল 13% আমরা ফলাফলটা বের করতে চাই, তাই আমরা এখানে 13% উল্লেখ করলাম। এবার আসেন কার্ভ যাতায়াত বাবা ইকুয়াল সি B3 ইন্টু 8%। এবার আসেন মেডিকেল ইকুয়াল সি B3 ইন্টু 5%। টোটাল গিয়ে আমাদের এই চারটা টোটাল এখানে অ্যাড হবে, আমরা এর জন্য অটো সামে ডাবল ক্লিক করব, ফলাফল চলে আসলো। এবার আসেন প্রফিট এন্ড ফান্ড। প্রফিট এন্ড ফান্ডের জন্য আপনাকে বের করতে হবে কত পার্সেন্ট, যেমন 5% যদি হয়ে থাকে তাহলে 5%, 6% যদি হয়ে থাকে 6%, আর যদি 3% বা 10% যত পার্সেন্ট আপনাকে বলে দিবে সেই পার্সেন্টেজটা ঠিক পূর্বের মতো বেসিক যেগুলো বের করেছিলেন বাসা ভাড়া যাতায়াত মেডিকেল ঠিক সেম ওই সিস্টেমে বের করবেন। অর্থাৎ ইকুয়াল সি টাইপ করার পরে B3 ইন্টু ধরে নিলাম 6% নিবে, 6% টাইপ করার পর আমরা এন্টার বাটন প্রেস করব। এটা হলো প্রফিট এন্ড ফান্ডের টাকা। তাহলে আপনাকে কোম্পানি দিচ্ছে টোটালি 10,710 টাকা। আপনার এখান থেকে আপনার জন্য অর্থাৎ আপনার থেকে কেটে রেখে দিবে 510 টাকা। 10,710 টাকা থেকে মাইনাস যাবে 510 টাকা, বাকি আপনাকে হ্যান্ড ক্যাশ কত দিবে সেটা আসবে নেট পেতে। এর জন্য আমাকে কিভাবে টাইপ করতে হবে, আমাকে টাকাটা মাইনাস করতে হবে টোটাল থেকে। বলেন দেখে আমাকে টোটাল থেকে কেন মাইনাস করব আমরা? কারণ সে ফান্ড total থেকে বাদ যাবে আর কি পুরো টাকা থেকে 510 টাকা আর কি বাদ যাবে, এটা কোম্পানি রাইখা দিব। হ্যাঁ, অর্থাৎ 10,710 টাকা তো আপনি প্রাপ্য স্যালারি আপনি পাবেন 10,710 টাকা। কোম্পানি তো আপনার থেকে একটা টাকা পাবে, যেহেতু কোম্পানি একটা ফান্ড আছে এবং আপনাকে বলেছে আমার একটা ফান্ড আছে, আমি চাকরি মেয়াদান্তে তোমাকে এই টাকা পেমেন্ট করব লাভের অংশ সহ, তাহলে সে আপনাকে নগদে আপনার থেকে প্রাপ্য। কি বলেন? জি স্যার তাহলে প্রাপ্য টাকাটা কি সে আপনাকে 10,710 টাকা দিয়ে তারপর নিবে, নাকি কেটে রেখে বাকি টাকাটা আপনাকে পে করবে? কেটে রেখে তারপর বাকি কেটে রেখে টাকা তারপর পে। যেমন আপনি আমার থেকে 100 টাকা পান, আমি আপনার থেকে 15 টাকা পাই। আপনি আমার থেকে 100 টাকা পান, আমি আপনার থেকে 15 টাকা পাই। আপনি যখন আমাকে আমার থেকে 100 টাকা নেবেন, আমি কি আপনাকে 100 টাকা দিয়ে দেব, নাকি 15 টাকা মাইনাস করে বাকি 85 টাকা দেব? 15 টাকা মাইনাস করে টাকা তারপর মাইনাস 85 করে টাকা। 85 টাকা দিবেন। ঠিক আমাদের হিসাবটা হলো সেরকম, অর্থাৎ 10,710 টাকা কোম্পানি থেকে আপনি পাবেন, বাট কোম্পানি আপনার থেকে 510 টাকা পাবে। তাহলে এই টাকাটা মাইনাস করতে হবে আমাদের টোটাল থেকে। টোটাল কোন ঘরে আছে? F3 F3। এই জন্য আমাদের নেট পে ঘরের মধ্যে টাইপ করতে হবে ইকুয়াল সি F3 মাইনাস G3, অর্থাৎ টোটাল ঘর থেকে প্রফিট এন্ড ফান্ডের যে ঘরের যে টাকাটা আছে সেই টাকাটা মাইনাস যাবে ইন্টারেস্ট। তাহলে 10,200 টাকা বর্তমানে আপনি পাবেন। ক্লিয়ার? জি স্যার। 10,710 টাকা আপনি পেতেন, তার মধ্যে থেকে কোম্পানি আপনার থেকে 510 টাকা পাবে। তো 510 টাকা 10,710 টাকা থেকে মাইনাস যদি যায় তাহলে আপনি পাচ্ছেন নগদ 10,200 টাকা। এই হলো স্যালারি শিট 2 হিসাব, অর্থাৎ অতিরিক্ত দুইটা পয়েন্ট কি হবে, অ্যাড হবে। হ্যাঁ, এখন আসেন যদি কোম্পানি আপনাকে আনুষঙ্গিক আরো অনেক ধরনের ভাতা দিয়ে থাকে, তাহলে আপনার ছেলে মেয়ের যদি পড়ালেখার ভাতা দিয়ে থাকে, এভাবে আপনার একটা বয়স্ক ভাতা যদি দিয়ে থাকে, আপনার চাকরি বয়স্ক একটা ভাতা যদি দিয়ে থাকে, আনুষঙ্গিক যদি আরো অনেক ধরনের ভাতাগুলো দিয়ে থাকে, এভাবে আপনি একটা একটা শিরোনামগুলো উল্লেখ করবেন আর কত পার্সেন্টেজ বের করতে হবে সেই পার্সেন্টেজ অনুযায়ী আপনি ফলাফলগুলো বের করবেন। লাস্ট আসবে কি, প্রফিট এন্ড ফান্ড টাকাটা মাইনাস যাবে। মাইনাস সিস্টেম হলো টোটাল থেকে
যে অঙ্কটা আপনার থেকে পাবে সেটা মাইনাস করবেন, নেট পে নগদ যে টাকাটা আপনাকে দিবে সেটা আপনার আসবে। এবার আসেন সবগুলো ঘরকে একসাথে সিলেক্ট করেন, এবার ড্র্যাগ করেন, ড্র্যাগ করে যার যার ফলাফল নিয়ে আসেন। এটা হলো স্যালারি শিট 2। তাহলে স্যালারি শিট 1 কিন্তু সহজ, সহজ কিনা? জি স্যার। স্যালারি শিট 2 কিন্তু সহজ যদি বুঝে থাকেন। যদি বুঝে না থাকেন তাহলে কিন্তু যোগটাই সবচেয়ে কঠিন। কি বলেন? যে বুঝে না তার কাছে কিন্তু যোগটাও কঠিন, অথচ যোগ বিয়োগের মধ্যে সবচাইতে মজাদার হলো যোগ। কি বলেন? জি জি স্যার। মজাদার কিনা? 2 2 4 খুব সহজ, 2 3 5 খুব সহজ, কিন্তু যখন হিসাব করবেন 8 8 × 9 হিসাব করে এখন, তখন তার মাথা কি হয়ে যায়? গোলাটে হয়ে যায়। যদি বলা হয় যে 8 থেকে 9 ভাগ করে ইয়ে করে এটাকে পার্সেন্টেজ উল্লেখ করো, তখন কিন্তু মাথা গোলা যায়। সুতরাং যদি বুঝেন তাহলে সহজ, যদি না বুঝেন তাহলে কিন্তু প্লাস প্লাসটাও কঠিন। ক্লিয়ার? জি স্যার। এবার আসেন স্যালারি শিট 3। স্যালারি শিট 1 টাও সহজ। স্যালারি শিট 1 এর সাথে 2টা পয়েন্ট প্লাস হয়ে স্যালারি শিট 2 হয়ে গেছে। এবার আসেন স্যালারি শিট 3। স্যালারি শিট 3 এর মধ্যেও আরো 2টা পয়েন্ট বাড়ানো হচ্ছে, আরো 3টা ঘর। কয়টা ঘর? 3টা ঘর। কয়টা ঘর বলেন? 3টা ঘর। যেমন এই প্রতিষ্ঠানে আপনাকে শুধু দিবে, কি করবে? দিবে, অর্থাৎ স্যালারি শিট 1 স্যালারি শিট 2 এর সাথে স্যালারি শিট 1 কিংবা স্যালারি শিট 2 এর সাথে স্যালারি শিট 3 এর ঘরগুলো অ্যাড হবে। অর্থাৎ কোন কোম্পানি আপনাকে দিবে কিন্তু নেবে না, দেওয়ার সাথে আরো অতিরিক্ত কিছু দিবে। যেমন কিছু সময় আসে ওভারটাইম করতে হয়, ওভারটাইমের জন্য আপনাকে আপনার পারিশ্রমিকে যত টাকা আসে ঘন্টায় তত টাকা হিসেব করে আপনাকে বেতনের সাথে দিয়ে দিবে। তাহলে এই ধরনের যদি কাজ আসে তখন আপনি কিভাবে করবেন? এই ধরনের কাজগুলোর জন্য আপনাকে এই 3টা সিস্টেম ফলো করতে হবে। 3টা থেকে 2টা ইম্পর্টেন্ট। অর্থাৎ যেমন এখানে লেখা আছে যে সকল কোম্পানিগুলো শুধু দিবে তার সাথে স্যালারি শিট 3 এর ওভারটাইমের হিসাব। আপনি চাইলে এটার সাথে আরো ওই স্যালারি শিট 2 এর পয়েন্টগুলো আনতে পারেন, অর্থাৎ প্রফিট এন্ড ফান্ডেড অপশনটা আনতে পারেন। সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? ঘরগুলোকে আপনি এখানে এনে তারপর আপনি এখান থেকে মাইনাস করবেন। খুব সহজ হিসাব, কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি, তখন আপনি ক্লিয়ার হবেন। যেমন একজন স্টাফ এই মাসে 3 ঘন্টা ওভারটাইম করেছে কাজের প্রয়োজনে, কিন্তু কোম্পানির থেকে ডিক্লারেশন দেওয়া আছে যদি কেউ ওভারটাইম করে থাকে তাহলে তার ওভারটাইম বিল দেওয়া হবে। এবং বিলের একটা নিয়ম থাকে, যেমন তার প্রতি ঘন্টায় কত টাকা আসে সে ঘন্টা অনুযায়ী তার ফলাফলটা বের করতে হয়। তাহলে আমি যে এখানে ওভারটাইমটা লিখেছি সেই ওভারটাইমের হিসাবটা কোত্থেকে আসলো? সে কি একদিনে 3 ঘন্টা করেছে নাকি 6 দিনে 3 ঘন্টা করেছে? তার হিসাব আমি কোথায় পাবো? তার হিসাব পাওয়ার জন্য আমাকে আলাদা একটা শীট তৈরি করতে হবে, যেটা ওভারটাইম শীট হতে পারে অথবা আবার হাজিরা খাতা থেকে হতে পারে। হাজিরা খাতার মধ্যে কমান্ড লেখা থাকে, ঘর থাকে, যে সে অতিরিক্ত কত সময় ওভারটাইম করেছে, তার একটা হিসাব ওখানে থাকে। আপনাকে কি করতে হবে? যেহেতু আপনি স্যালারি শিট তৈরি করছেন, সেখানে তো আর আপনার তার কোন দিন কত ঘন্টা করেছে সেটার হিসাব আসবে না, সেখানে আসবে তার টোটাল কত ঘন্টা হয়েছে তার হিসাব। আপনি হাজিরা খাতা দেখবেন অথবা স্যালারি শিটের ওভারটাইমের একটা শিট তৈরি করবেন, সেই শিটের মধ্যে টোটাল কত টাকা আসে, তার কত ঘন্টা আসে সেটা আপনি উল্লেখ করবেন। যেমন আসাদের 3 ঘন্টা ওভারটাইম হয়েছে, প্রতি ঘন্টা কত টাকা করে হয় সেটা আমরা বের করব। সেটা বের করার জন্য আমাদেরকে টাইপ করতে হবে, আমরা এগুলো কেটে ফেললাম, কেটে ফেলার পর আমরা টাইপ করব এখানে ইকুয়াল সি। এটা তো তার ওভারটাইম তো থাকবেই, ওভারটাইম কত ঘন্টা সেটা থাকবে, সেটা আমরা লিখে ফেলবো।
যার যত ঘন্টা ওভারটাইম হবে সে মাসে সেই ওভারটাইমের ঘন্টাটা আমরা এখানে লিখে ফেলবো। এবার আমরা লিখব পার আওয়ার পেড, অর্থাৎ প্রতি ঘন্টা তাকে কত টাকা করে পে করতে হবে। এই জন্য আমরা এখানে টাইপ করবো ইকুয়ালসি। ইকুয়ালসি টাইপ করার পরে আমরা বেসিকটাকে নেব। বেসিক কোন ঘরে আছে? বেসিকটা কোন ঘরে আছে আমাদের? ডি ডি ডি। আমরা এখানে টাইপ করব D3 ভাগ। কোন কোন প্রতিষ্ঠান যে মাস যতদিন যায় ততদিনে হিসাব করে, কোন কোন প্রতিষ্ঠান 26 দিনে হিসাব করে, কোন কোন কোম্পানি 24 দিন, আবার কোন কোন কোম্পানি কিন্তু 28 দিনে হাজিরা খাতার হিসাব করে। কতদিনে হিসাব করে সেই কোম্পানিতে, যে কোম্পানিতে আপনি চাকরি করবেন সেই কোম্পানির অ্যাডমিনরা আপনাকে বলে দিবে যে আমাদের হিসাব হলো মাসে 26 দিনে বা 28 দিনে বা 24 দিনে বা 30 দিনে, বা যে মাস যতদিন যায় সেই মাস ততদিন হিসাব হবে। এক্সাম্পল আমরা 26 দিনই ধরলাম। কতদিন ধরলাম? 26 দিন। অর্থাৎ মাসের হিসাবটা করা হয় 26 দিনে। আবার কোন প্রতিষ্ঠান 28 দিন, 24 দিন, 30 দিন, যে যে যতদিন হিসাব করে আপনি ততদিনটা এখানে উল্লেখ করে দেবেন। যেমন আমরা যেহেতু পার আওয়ার কত টাকা আসে সেটার ফলাফল বের করতে চাই, তাই আমাদেরকে প্রথমে বেসিকটাকে ভাগ দিতে হবে দিনে। কত দিনে আমরা ভাগ দেব? 26 দিনে দিব না 24 দিনে দিব, কত দিনে দিব সেটা আমরা ভাগ দেব। 26 ভাগ দেওয়ার পরে আমাদের পার ডে কত ঘন্টা অফিস টাইম হয় সেটা আমরা ভাগ দিব। যেমন দিনটাকে আমাদেরকে ঘন্টায় ভাগ দিতে হবে। কোন প্রতিষ্ঠান 8 ঘন্টা, কোন প্রতিষ্ঠান 10 ঘন্টা, আবার কোন প্রতিষ্ঠান 6 ঘন্টাও অফিস টাইম হয়, তাহলে সেই টাইমটা আপনি এখানে লিখে দিবেন। যদি 6 ঘন্টা হয় তাহলে আপনি এখানে 6 লিখবেন, আর যদি আপনার 8 ঘন্টা হয় তাহলে আপনি 8 লিখবেন এখানে। বাকি বেশিরভাগ প্রতিষ্ঠান 8 ঘন্টায় হয়ে থাকে, তাই আমরা এখানে 8 প্রেস করে এন্টার বাটন প্রেস করলাম। দেখেন এখানে 40 টাকা 86 পয়সা আসছে। কিভাবে? যেমন ডি ঘর, অর্থাৎ এই ঘরের হিসাবটা ৮৫০০ টাকাকে সে ভাগ দিয়েছে 26 দিনে, 26 ভাগ করেছে 26 দিন, আবার প্রতিটা দিনকে 8 ঘন্টা হিসাব, যেহেতু অফিস টাইম, তো সেই হিসেবে 8 ঘন্টায় তাকে ভাগ দিয়েছে। ভাগ দেওয়ার পরে প্রতি ঘন্টায় পরে 40 টাকা 86 পয়সা করে। এখন আমাদেরকে আনতে হবে গ্রাউন্ড টোটাল। যেমন এখানে তো টোটাল আসছেই, তো এই টোটালটা হলো সে প্রাপ্য ১০,২০০ টাকা স্যালারি আপনি পাবেন। সাথে ওভারটাইম করেছিলেন 3 ঘন্টা, প্রতি ঘন্টা প্রতি 40 টাকা করে হলে 3 ঘন্টায় প্রায় ১২০ টাকার অধিক, সেটা আপনার এই ১০,২০০ টাকার সাথে প্লাস হবে। প্লাস হয়ে টাকাটা মাইনাস যাবে। প্লাস হয়ে কি করবে? টাকাটা মাইনাস যাবে যদি প্রভিডেন্ট ফান্ড নামে আপনার অপশন থাকে। যদি না থাকে, যদি প্রভিডেন্ট ফান্ড নামে যদি না থাকে, তাহলে আপনি ডাইরেক্টলি চলে যাবেন গ্রাউন্ড টোটালে। অর্থাৎ টাইপ করবেন ইকুয়ালসি H2 প্লাস, সরি H3 প্লাস। H3 কি করলাম? প্লাস করলাম। এরপর আমরা ব্র্যাকেটের ভিতরে এই দুইটা ঘর উল্লেখ করে দিব। এই দুইটা ঘর আমরা কিভাবে উল্লেখ করে দিব বলেন দেখি? I3 একটু মাথায় খাটান। এক্সেল কিন্তু মুখস্থ বিষয় না। I3 into J3 I3 into J3 গুড। অর্থাৎ যেহেতু আমরা দুই ঘরের সাথে কি করব? যোগ করব নাকি? I3 এর সাথে J3 কি করব আমরা? গুণন করব না যোগ করব? গুণন 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 করব। যেহেতু এখানে পার আওয়ার কত টাকা হয় সেটা দেখালো, সেটা কিন্তু হিসাব বের করে নাই, সেটা কিন্তু দেখিয়েছে। তাহলে আমরা কি করব? যেহেতু আমাদের এখানে যোগ গ্রাউন্ড টোটাল আমাদেরকে আনতে হবে, তাই আমরা প্রথমে আমাদের পূর্বে টোটালটার সাথে প্লাস করব গুণন করে, ওভারটাইমের সাথে পার আওয়ার কত টাকা হয় সেটা গুণন হবে। এন্টার বাটন প্রেস করা, ফলে কি আসলো? 10,322 টাকা। কেন 10,322 টাকা আসলো? 10,200 প্লাস 122 টাকা 60 পয়সা ওভারটাইম বিল আসছে। টোটাল গিয়ে তার 10,322 টাকা সে কোম্পানি থেকে পাবে। ক্লিয়ার? এবার দুইটা ঘরকে ড্রাগ করে নিচের দিকে টান দেন, যার যার ফলাফল চলে আসলো।
এখানে সে পাচ্ছে কত, সে ওভারটাইম পাচ্ছে ৯,১৪৪ টাকা, মূল বেতন ছিল ৯,০০০ টাকা, তার মানে ১৪৪ টাকা ওভারটাইম বিল বাবদ পেয়েছে। এভাবে আমাদের স্যালারি শিট 3টা কি করতে হবে, তৈরি করতে হবে। আরো যদি কিছু কমান্ড থাকে এভাবে আপনি প্লাস মাইনাস করে নেবেন। যদি আরো কিছু নতুন কমান্ড থাকে অথবা এগুলো থেকে কোনো কোনো হিসাব যদি কোনো পয়েন্ট যদি বাদ যায় তাহলে সেই পয়েন্ট আপনি ফেলে দিবেন। আপনাকে মডিফাই করতে হবে, একাধিক কাজ প্রজেক্টগুলোকে একাধিকভাবে মডিফাই করতে হবে। কেননা আপনি এক্সেলটা বুঝবেন, এক্সেল কোডগুলো মুখস্থের বিষয় না, এক্সেলের বিষয়গুলো কি মুখস্থের বিষয় না, এগুলো হলো মাথায় ঢোকানোর বিষয়। মাথায় যদি আপনি কাজ করতে পারেন তাহলে নিজে নিজে সূত্র তৈরি করতে পারবেন, অনেক বড় বড় সূত্র তৈরি করতে পারবেন, অনেকটা সফটওয়্যারের মতো কাজ করতে পারবেন। যেমন আপনি ছোট্ট একটা বিষয় দিয়ে আপনি একটা সফটওয়্যার তৈরি করতে পারবেন। আগামী ব্যাচে যেমন আমরা একটা সফটওয়্যার তৈরি করব, কিভাবে সফটওয়্যার তৈরি করব, অর্থাৎ আমি আমার স্টুডেন্টদের ডাটাগুলো এন্ট্রি করব। এই জন্য আমি একটা মিনি সফটওয়্যার তৈরি করবো। তাহলে মিনি সফটওয়্যারটা কিভাবে তৈরি করবো, যখন সেটা জানবো এবং আমি যখন কোডগুলো পরিবর্তন করব কিভাবে সেটা যখন জানবো, তখন কিন্তু আমি এরকম হাজার হাজার সফটওয়্যার তৈরি করতে পারবো আমার মন মতে। আমার প্রতিষ্ঠানের জন্য আমি একটা সফটওয়্যার তৈরি করলাম, অন্যজনের প্রতিষ্ঠানের জন্য একটা সফটওয়্যার তৈরি করে দিলাম, আমার বন্ধুর দোকানের জন্য স্টক মেলানোর জন্য আমি আরেকটা সফটওয়্যার তৈরি করে দিলাম। এইভাবে যখন আমি এটাকে মডিফাই করব, একটা সময় আসবে যে আপনি একদম ভালো একজন কি হয়ে যাবেন, কোডার হয়ে যাবেন। অর্থাৎ যেটার মাধ্যমে আপনি কোড দিয়ে আপনি কি তৈরি করতে পারবেন, সফটওয়্যার তৈরি করতে পারবেন। আপনি এক্সেল এর মাধ্যমে যখন এই কোডগুলো আয়ত্ত করবেন, ফলে আপনি যখন কম্পিউটারে যে সফটওয়্যার গুলো তৈরি করে ওই কোর্সগুলো যখন করবেন তাহলে আপনার জন্য সহজ হবে। এই জন্য এডিট করা শিখেন। আমি একটা প্রজেক্ট দেখিয়েছি আপনাদের বোঝানোর জন্য, এর মানে এই নয় যে আপনি এই সিস্টেমে করবেন। প্রথমে এটা করেন, এটা করে হাতটাকে আগে করেন, ট্রাই করেন, এরপর আপনি এডিট করে করে পরিবর্তন করেন, পরিবর্তন করে করে যেখানে আপনারা প্যাচে পড়ে যাবেন সেই জিনিসটা জিজ্ঞেস করবেন, এই জিনিসটা বুঝি না, এই জিনিসটা কেন হচ্ছে, তখন এটার সমাধান আছে। আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব, যতদিন আপনারা ক্লিয়ার না হবেন ততদিন ইনশাল্লাহ আমরা সাপোর্ট দিয়ে যাব ইনশাল্লাহ। এটা হলো স্যালারি শিট 1, স্যালারি শিট 2, আর এটা হলো স্যালারি শিট 3। এই 3টা পয়েন্ট কিন্তু আমরা শিখে নেব। আগামী ক্লাসে কিন্তু আমরা যখন নতুন যে বিষয় শিখবো তখন কিন্তু আর পিছনের দিকে আমরা তাকাবো না। ওকে, এখন দেখেন কিছু কমান্ড সম্পর্কে আমরা আলোচনা করি। আমরা ফাইল শিখেছিলাম, ফাইলের মধ্য থেকে নিউ শিখেছিলাম, ওপেন, সেভ এস, অর্থাৎ নিউর মাধ্যমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড যেভাবে নতুন একটা ফাইল এনেছিলাম, নিউর মাধ্যমে আমরা নতুন একটা এক্সেল শিট আনতে পারবো। ওপেনের মাধ্যমে যে সকল ফাইলগুলো আমরা সেভ করে থাকি ওই সকল ফাইলগুলো আমরা ওপেন করতে পারবো। সেভের মাধ্যমে আমরা কম্পিউটারের ফাইলগুলো আমরা তথ্যগুলো আমরা সেভ করতে পারবো। সেভ এস এর মাধ্যমে আমরা ডুপ্লিকেট ফাইল কপি করতে পারবো, চাইলে এই ফাইলটাকে লকও করতে পারবো। প্রিন্টের মাধ্যমে প্রিন্ট করতে পারবো, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন নেই, ক্লোজের মাধ্যমে ফাইল বন্ধ করতে পারবো। এক্সেল অপশনের মধ্যে কিছু শর্টকাট কমান্ড থাকে যেগুলো আমাদের প্রয়োজন ক্ষেত্রে আমাদেরকে আনতে হবে। এক্সিট এক্সেল এর মাধ্যমে আমরা আমাদের এক্সেল প্রোগ্রামটাকে বন্ধ করতে পারবো। এই হলো ফাইল মেনুর। এখানে যে সকল কমান্ড গুলো আছে তার 99% ছিল মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে। শিখেছিলেন কিনা নিউ, ওপেন, ক্লোজ, সেভ এস, প্রিন্ট, এগুলো মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলেন? জি স্যার, শিখেছি। তাহলে এগুলোর পুনঃ আলোচনা করার প্রয়োজন ছিল না। তারপরে একবার নিয়মের জন্য আমরা একবার আলোচনা করেছি। সেকেন্ডে আসেন হোম মেনু। হোম মেনুর মধ্যে কি আছে, কাট, কপি, ফরম্যাট, পেইন্টার, পেস্ট, এগুলো কি কাজ বলেন দেখি? কাটতে, ব্লক করা, দিয়ে কাটার মাধ্যমে একটা লেখাকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা, কপির মাধ্যমে একটা লেখা হুবহু কপি করে অন্য জায়গায় সেট করা, আর পেস্টের কাজ হলো কাট কিংবা কপি করলাম সেটা অন্য জায়গায় সেট করার নাম হলো পেস্টের কাজ। আর ফরম্যাট পেইন্টের কাজ হলো আমাদের একটা লেখার যে ধরনের ইফেক্ট গুলো ব্যবহার করা হয়েছে বা এই লেখার মধ্যে যা যা ইফেক্ট এবং ফন্ট যা যা কাজ করা হয়েছে হুবহু ইফেক্ট গুলো অন্য একটা লেখার মধ্যে প্রয়োগ করার ক্ষেত্রে ফরম্যাট পেইন্টার ব্যবহার করতে হয়। ক্লিয়ার?
যেমন আমরা কাজটা করেছি ইংলিশ, কিন্তু আমাদের কাজ তো বাংলাও আসতে পারে কিনা, উর্দু আসতে পারে, আরবিও আসতে পারে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা কিভাবে বাংলাগুলো করব, এর জন্য আমাদেরকে শীটগুলো, অর্থাৎ আমরা যেই ফাইলের মধ্যে বাংলা কাজ করতে চাই সেই ফাইলের সবগুলো লিখাগুলোকে সিলেক্ট করে নিব কন্ট্রোল এর মাধ্যমে, অথবা সিলেক্টে গিয়ে সিলেক্ট থেকে সিলেক্ট অল বাটন প্রেস করব। ফলে আমরা সবগুলো লেখাগুলোকে সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার পরে আমরা ফন্টটাকে পরিবর্তন করে দেব। এখান থেকে যদি আমরা বাংলা দিই তাহলে আমাদের লেখাগুলো বাংলা হয়ে যাবে, যদি আমরা আরবি দিই তাহলে আরবি হয়ে যাবে, যদি আমরা ইংরেজি দিই তাহলে ইংরেজি হবে। এভাবে আমরা যে ভাষায় কাজ করব সেই ভাষাটাই আমরা এখান থেকে চুজ করে নেব। আবার চাইলে ফন্ট সাইজটাকে বড় ছোট করতে পারবো, লেখাটাকে ডানে বামে উপরে নিচে অর্থাৎ ঘরের মধ্যে সেট করতে পারবো। বর্ডার যদি দিতে চাই আমরা বর্ডার দিতে পারবো, অনেক ধরনের স্টাইলের বর্ডার আছে, শুধু আউটলাইন বর্ডার আছে, শুধু ইনসাইড বর্ডার আছে, অল বর্ডারস আছে। আবার লেখার নিচে আন্ডারলাইন ব্যবহার করতে চাইলে ইউ আছে, আন্ডারলাইন অনেক ধরনের স্টাইলও পাবেন। লেখাগুলোকে বাঁকা করতে চাইলে ইটালিক ক্লিক করবেন, লেখাগুলোকে গাঢ় করতে চাইলে বোল্ড ক্লিক করবেন, লেখা কালার করতে চাইলে ফন্ট কালার ক্লিক করবেন, লেখার নিচে হাইলাইট কালার করতে চাইলে হাইলাইট কালার ক্লিক করবেন। এগুলো সবকিছু কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছিলাম কিনা? জি স্যার। আবার যদি আমরা কোনো কলমের মধ্যে অ্যারাবিক মোড অথবা জেনারেল মোড করতে চাই, রাইট টু লেফট, লেফট টু রাইট, তাহলে আমরা সেটা টেক্সট ডিরেকশনের মাধ্যমে করতে পারবো। অর্থাৎ আমাদের আরবি লেখা বা উর্দু লেখাগুলো যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা রাইট টু লেফট ব্যবহার করব, আর জেনারেল মোডগুলোর জন্য আমরা ব্যবহার করব লেফট টু রাইট। এখানে অতিরিক্ত মূলত একটা কমান্ডের কাজ আছে, সেটা হলো আমাদের ওরিয়েন্টেশন, অর্থাৎ লেখাগুলোকে আমরা চাইলে একাধিক সিস্টেমও কি করতে পারবো, টাইপ করতে পারবো। যেমন আমাদের লেখাগুলো কি আছে এখন, ডান থেকে বাম অথবা বাম থেকে ডান, কি বলেন? আমরা যদি চাই লেখাগুলোকে কোনাকুনি করতে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? অনেক কাজ আসবে এরকম কোনাকুনি করতে, যে এই সিস্টেমে কোনাকুনি করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা আমাদের ওরিয়েন্টেশনে যাব, সেখানে মধ্যে আমরা কিছু কমান্ড পাবো, অ্যাঙ্গেল ক্লক, ভার্টিক্যাল টেক্সট, রুটেড টেক্সট আপ, রুটেড টেক্সট ডাউন, ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, অনেকগুলো স্টাইল পাবো। যেমন আমরা অ্যাঙ্গেল যখন ক্লিক করলাম সেখানে মধ্যে আমরা যখন লিখে ফেলবো, এরপর যখন এন্টার বাটন প্রেস করবো, দেখেন আমার এই ঘরের মধ্যে লেখাটা কোনাকুনি হয়ে গেছে। কি বলেন, দেখেছেন? ঠিক আমার বর্তমানে লেখাটা এই সিস্টেম আছে, আমরা চাচ্ছি এই সিস্টেমে না করে যদি আমরা অ্যাঙ্গেল ক্লোজ সিস্টেম করি, আর যদি বলে যে না আমরা এই সিস্টেম ভার্টিক্যাল সিস্টেম করতে চাই, একটা বর্ণ উপর থেকে নিচের দিকে যাবে, যদি আমরা করতে চাই যে রুটেড আপ, ডান নিচ থেকে উপরের দিকে, রুটেড ডাউন উপর থেকে নিচের দিকে, অর্থাৎ এইভাবে আমরা কি করতে পারবো, আমাদের লেখাগুলোকে ওরিয়েন্টেশনের মতো ঘুরাইতে পারবো। অর্থাৎ যেভাবে মন চায় আমরা সেভাবে এখান থেকে কাজগুলো করতে পারবো। নরমালি আমাদের লেখাগুলো ডান থেকে বাম অথবা বাম থেকে ডান দিকে হয়ে থাকে। বিশেষ ক্ষেত্রে এই অ্যাঙ্গেল গুলো করার প্রয়োজন হতে পারে অথবা ভার্টিক্যাল গুলো করার প্রয়োজন হতে পারে। ক্লিয়ার? আমার লেখাটাকে একটু ডান দিকে সরিয়ে নেওয়ার জন্য আমরা এই কমান্ড গুলো ব্যবহার করবো, ডিসকাস, ইনডেন্ট। অনেক সময় আপনার লেখাগুলোকে একটু ডান দিকে একটু বাম দিকে, যেটা আমরা ট্যাবের মাধ্যমে কাজগুলো করে থাকি, সেটা আমরা এখান থেকে করতে পারবো।